আজ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার জানাই স্বাধীনতা দিবসের উষ্ণ অভিনন্দন। টক শো টিমের পক্ষ থেকেও আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের উষ্ণ অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধুরা, আপনারা জানেন নিউজ ভ্যানগার্ডে আমরা নানান সময় বিভিন্ন ধরনের টক শোতে আলোচনা করি, আর এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানি। কোনো জায়গায় কখনো কখনো কোনো দিক আমরা নির্ণয় করার চেষ্টা করি, একটি ভাবনার মধ্যে দিয়ে আমরা বের করে আনার চেষ্টা করি যে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি, আগামী দিন আমরা কোথায় চলেছি। আজ যেহেতু স্বাধীনতা দিবস, তাই আজ আমাদের এই বিশেষ টক শোর বিষয় স্বাধীনতার স্বপ্ন ও সার্থকতা। স্বাধীনতা দিবস নিয়ে অনেক কথা হয়, স্বাধীনতা দিবস, স্বাধীনতা সংগ্রামী, এসব নিয়ে নানান আলোচনা হয়। আমরা অনেকেই জানি বা বেশিরভাগ মানুষই জানি যে কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু যেই স্বাধীনতার স্বপ্ন দেখা হয়েছিল সেই ভারত কি আমরা পেয়েছি, তাই নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট এসোসিআই নেতৃত্ব, রাজ্য সম্পাদক এসোসিয়ের শ্রী অরুণ ভৌমিক। স্বাগত অরুণ বাবু আপনাকে। এবং আমাদের সঙ্গে আরও একজন বিশিষ্ট অতিথি জুড়ে যাওয়ার কথা, উনি যদি আসেন আপনার সঙ্গে নিশ্চয়ই আমরা পরিচয় করাবো এবং তখনই ওনার সঙ্গে আলাপ করব আমরা। অরুণবাবু, দেশের ৭৭তম স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করলেন আপনি, আর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের আজ কিভাবে স্মরণ করলেন? দেখুন, আপনারা ইতিহাস নিশ্চয়ই জানেন। ব্রিটিশ শাসন এবং ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, অভাব অনটন, সমস্ত কিছুর মূল কারণ যে ব্রিটিশ শাসন এবং শোষণ, এটা মানুষ বুঝতেও সময় লেগেছিল। ফলে যখন 1885 সালে কংগ্রেস তৈরি হয়, তখন এই দেশের মানুষ, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষই ব্রিটিশকে দেশ থেকে হটানোর প্রয়োজন বা কি করে হটানো যাবে অসম্ভব বিষয়ের কথা ভেবেছিল। ক্রমান্বয়ে মানুষের মধ্যে চেতনা এবং আমাদের দেশের বরেণ্য মনীষীগণ এদেশের মানুষের মধ্যে এই জিনিস আনতে পেরেছিলেন যে আমাদের সকল দুঃখ দুর্দশার মূল কারণ ব্রিটিশ শাসন এবং শোষণ, হলে তার অপসারণ চাই। ধীরে ধীরে এই ব্রিটিশ শাসনের অপসারণ কি করে হবে, অবসান কি করে ঘটবে, এই বিভিন্ন মতামত গড়তে শুরু করলো। কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়, কিছু লোক বিদ্যাসাগরের কাছে গেলেন কংগ্রেসে যোগদান করার জন্য। উনি বলেছিলেন যে তোমরা কি প্রয়োজনে তরবারি ধরতে পারবে? যারা গিয়েছিলেন তারা হতবাক হয়ে যায়, তারা চুপ করে থাকে, বলছে যদি ধরতে না পারো তোমাদের স্বাধীনতা সংগ্রাম তোমরা করো। ফলে এইভাবে আস্তে আস্তে আমাদের দেশের কিভাবে স্বাধীনতা আসবে এই নিয়ে বিভিন্ন মতামত তৈরি হতে লাগলো। একদল তৈরি হলো, সাধারণ মানুষের ঘরের ছেলেমেয়েদের মধ্যে কিছু কিছু লোক তৈরি হলো যে ব্রিটিশরা আমাদের জোর করে আমাদের দেশ শাসন করছে, স্বাধীনতা আমাদের অধিকার, তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে, জোর করে তাড়াতে হবে। এই পথ। আরেক দল তৈরি হলো যে কংগ্রেস, তখনও এই কংগ্রেসের আজকের যে কংগ্রেস দল, এই দল তৈরি হয়নি সেই রকম, যে কংগ্রেস তখন একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম অফ অ্যাকশন।
প্ল্যাটফর্ম, হ্যাঁ, যেখানে সেই কংগ্রেসের মধ্যে ছিল বামপন্থীরা, ডানপন্থীরা, বিভিন্ন ধরনের রিভলিউশনারি গ্রুপ, সমস্ত কিছু একত্রিত হয় সুভাষচন্দ্রের যখন কংগ্রেসের সভাপতি হয় ব্রিটিশ বিরোধী সবাই আন্দোলনে। তখন প্ল্যাটফর্মে কংগ্রেস ওয়াজ এ প্ল্যাটফর্ম অফ অ্যাকশন। এই প্ল্যাটফর্ম অফ অ্যাকশনে সবাই সামিল হয়। যাই হোক, আমাদের দেশের উঠতি ধনীরা চাইছিল আমাদের দেশটা স্বাধীন হোক, এ দেশের শিল্প কলকারখানা থেকে শুরু করে এর মালিকানা আমাদের হোক। আচ্ছা, সেই সময়ে কিছু ধনী সৃষ্টি হয়েছিল যারা ব্যবসা বাণিজ্য করত, কিন্তু কলকারখানার মালিক তারা হতে পারেনি। তাই তারাও দেশের স্বাধীনতা চাইছিল। আর আমাদের দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের দেশের স্বাধীনতা চাইছিল, যে তাদের শিক্ষা, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হবে স্বাধীন হলে। স্বাধীন হলে ব্রিটিশ শাসন শোষণ থেকে মুক্ত হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে। হ্যাঁ, ফলে এই দুই ধরনের চিন্তা এসেছিল। ফলে একদল ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের দিকে গেল। আচ্ছা, যার প্রথম যে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু 1908 সালের 11ই আগস্ট। আপনারা জানেন, অত্যাচারী কিংসপোর্টকে মারতে গিয়ে, সেই মুজাফফরপুরে গিয়ে বোমা নিক্ষেপ করে কিংসপোর্টকে মারতে পারেনি। ফলে ক্ষুদিরাম সেই কিংসপোর্ট হত্যার পরিবর্তে দুজন ব্রিটিশকে মেরেছিল, মিস কেনেডি, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম। প্রফুল্ল চাকি পালাতে গিয়ে ধরা পড়ার ভয়ে নিজের গুলিতে আত্মহত্যা করেন, ক্ষুদিরাম ধরা পড়েন এবং মুজাফফরপুরে তার ফাঁসি হয়। এই ক্ষুদিরাম এই মানুষকে, ভারতবর্ষের সুপ্ত জনতাকে জাগ্রত করে দিল তার আত্মবলিদানের মাধ্যমে, যে দেশের স্বাধীনতার প্রয়োজন। এরপর আপনারা জানেন পরপর অনেক ঘটনা, ভগৎ সিং এর সংগ্রাম, মাস্টারদা সূর্য সেন প্রীতিলতার সংগ্রাম, বিনয় বাদল দীনেশের সংগ্রাম, আসফাকুল্লাহ সংগ্রাম, যতীন দাসের সংগ্রাম, এই সংগ্রাম চলছিল। সেই কংগ্রেস আস্তে আস্তে বড় হতে শুরু করলো এবং কংগ্রেসটা একটা প্ল্যাটফর্ম অফ অ্যাকশনে পরিণত হলো। কংগ্রেসের সভাপতি নির্বাচিত হতো প্রতি বছর, আপনারা জানেন। সুভাষচন্দ্র ছোটবেলা থেকেই এইসব বিষয়ে দেশের প্রতি তার আকর্ষণ, দেশমুক্তির চিন্তা ছোটবেলা থেকেই তার মধ্যে জেগে উঠেছিল। যাই হোক, আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করার পরও সব কিছু ত্যাগ করে প্রথমে গান্ধীর কাছে এলেন, যে দেশের স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করতে চান, কিন্তু কোন পথে স্বাধীনতা আসবে, স্বাধীনতার পর আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, এইসব বিষয়ে আলোচনা করে উনি সন্তুষ্ট হননি, ফিরে আসেন। ফিরে এসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে যান। ওনার কথাবার্তা শুনে উনি সন্তুষ্ট হন এবং স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। আপনারা জানেন যে সুভাষচন্দ্র যখন নেতৃত্বে এলো এবং হরিপুরা কংগ্রেসে প্রথম সভাপতি নির্বাচিত হলেন, তখন সুভাষচন্দ্র যে বক্তব্য রেখেছিলেন যে আমাদের দেশ স্বাধীন হলে এই দেশের শ্রমিকদের, এই দেশের কৃষকদের সুযোগ দিতে হবে, সমান অধিকার দিতে হবে তাদেরকে। এই সমস্ত কথা শুনে কংগ্রেসের পিছনে যে সমস্ত ধনীরা কংগ্রেসকে সমর্থন করত, কংগ্রেসকে অর্থ যোগাত এবং সেই সমস্ত গান্ধীবাদী নেতাদের পেছনে কাজ করত, তারা আতঙ্কিত হয়ে গেল যে সুভাষচন্দ্রের নেতৃত্বে যদি দেশ স্বাধীন হয়, তাহলে আমরা যে উদ্দেশ্যে কংগ্রেসের পেছনে আছি, তাহলে এই উদ্দেশ্য সফল হবে না। এই দেশের
অর্থনৈতিক ক্ষমতা আমাদের হাতে আসবে না সুভাষচন্দ্রের নেতৃত্বে যদি দেশ স্বাধীন হয়। তখন ষড়যন্ত্র শুরু হলো, আপনারা জানেন। কারণ সুভাষচন্দ্রের বক্তব্য শুনে এবং সুভাষচন্দ্রের বিভিন্ন সভায় সারা দেশে ঘুরে ঘুরে ছাত্র যুব সমাজের প্রতি যে আহ্বান রেখেছিলেন, সেই আহ্বানে আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার যারা বিপ্লবী ছিল তারাও কংগ্রেসে সামিল হয়েছিল এবং সুভাষচন্দ্রের পেছনে ছিল। ফলে সুভাষচন্দ্রের এই কথাবার্তা শুনে গান্ধীবাদীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে যায় যে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে অপসারণ করতে হবে। ফলে পরের বছর ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্রকে আর গান্ধীবাদী নেতারা সুভাষচন্দ্রকে আর ক্যান্ডিডেট করেনি, গান্ধীর পছন্দের নয়। ফলে সুভাষচন্দ্র বামপন্থীরা, তখন আপনারা জানেন কংগ্রেস যেহেতু ছিল প্ল্যাটফর্ম অফ ফ্রিডম মুভমেন্ট, সেখানে সেই সময়ের সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সিএসপি এবং বিভিন্ন বিপ্লবী সংগঠনগুলি, অনুশীলন, যুগান্তর, গদার পার্টি, মানে সূর্য সেনের দল, তারা সবাই কংগ্রেসের সদস্য ছিল, তারাও ভোট দিতে পারত। ফলে সবার সমর্থন নিয়ে সুভাষচন্দ্র ত্রিপুরী কংগ্রেসে আবার সভাপতির পদে উনি দাঁড়ালেন। গান্ধীবাদীরা সুভাষচন্দ্রের বিরুদ্ধে দক্ষিণ ভারতের কংগ্রেস নেতা ডক্টর পট্টবী সীতারামাইয়াকে ক্যান্ডিডেট করলেন। কেন? উদ্দেশ্যটা কি? যে গান্ধীবাদীদের পেছনে আমাদের দেশের যে সেই সময়ের ধনীরা, যাদের অ্যাসপিরেশন ছিল দেশ স্বাধীন হলে পরে ব্রিটিশদের হাত থেকে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা আমাদের হস্তগত হবে, দেশ আমরা শাসন করব এবং আমাদের সমস্ত অর্থনৈতিক ক্ষমতা আমাদের হাতে হস্তান্তরিত হবে। ফলে সুভাষচন্দ্র থাকলে সেই আশা আমাদের পূরণ হবে না। সুভাষচন্দ্র যে সমস্ত কথা বলছেন, সুভাষচন্দ্র সেই সময়ে 1917 সালের রুশ বিপ্লবের পর রুশ সমাজতন্ত্রের অগ্রগতি দেখে সুভাষচন্দ্র বলেছিলেন যে দেশ স্বাধীন হলে আমাদের আরেকটি সংগ্রাম পরিচালনা করতে হবে দেশের সমাজতন্ত্র কায়েম করার জন্য। এই সমস্ত কথা শুনে তারা আতঙ্কিত হয়ে গেলেন। কারণ সমাজতন্ত্রের যে অগ্রগতি অতি দ্রুত, অত্যন্ত পিছিয়ে পড়া সোভিয়েত রাশিয়া অত্যন্ত পিছিয়ে পড়া রাশিয়া 1917 সালের বিপ্লবের পর পরিকল্পনার মাধ্যমে সেই দেশ অতি দ্রুত সমস্ত দিকে এগিয়ে যায়, শিক্ষায়, খেলাধুলায়, উৎপাদনে, বিজ্ঞানে, সমস্ত দিকে এমনভাবে এগিয়ে যায় যে সারা বিশ্বের মনীষীগণ আকৃষ্ট হয়। আমাদের দেশের রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠি পড়লে বোঝা যায়, সেই সারা বিশ্বের বিশিষ্ট মানুষেরা যারা সাম্যবাদী ছিলেন না, তারা সোভিয়েত রাশিয়ার অগ্রগতি দেখে অবাক হয়ে যায়। বলে সুভাষচন্দ্র সোভিয়েতের অগ্রগতি থেকে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন যে আমাদের দেশও সমাজতান্ত্রিক অর্থনীতি কায়েম করতে হবে। এ সমস্ত কথা শুনে গান্ধীবাদীরা আতঙ্কিত হয়ে যায়। তারা সুভাষচন্দ্রকে কংগ্রেসের নেতৃত্ব থেকে বিতরণ করার ষড়যন্ত্র চলতে থাকে। ঠিক, আমরা এই সেই ত্রিপুরী কংগ্রেসে আমি একটু বলে নিই যে ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র গান্ধীবাদীদের যে ক্যান্ডিডেট ছিল ডক্টর পট্টবী সীতারামাইয়াকে বিপুল ভোটে পরাজিত করেন, সুভাষচন্দ্র জয়লাভ করে। এতে গান্ধীবাদীরা আরো ক্ষেপে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। ফলে সেই সময়ে কি করে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে অপসারণ করা যায়, কারণ এই ইতিহাসটা না বললে আমরা যে কি উদ্দেশ্যে দেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরাই জীবন দিয়েছে, কোনো ধনী ঘরের কোনো সন্তান আত্মবলিদান করেনি। ঠিক, আমরা আসবো আপনার কাছে আরেকবার আসবো, কিন্তু আমরা যার অপেক্ষা করছিলাম আমাদের আজকে আরো একজন অতিথি, উনি এসে পৌঁছে গেছেন আমাদের মধ্যে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আজ আমরা স্বাধীনতার স্বপ্ন সার্থকতা নিয়ে এই বিশেষ টকশোর আয়োজন আমাদের, যেখানে স্বাধীনতার স্বপ্ন এবং আমাদের সঙ্গে যিনি ছিলেন এতক্ষণ অরুণ ভৌমিক, উনি এখনও আছেন এসোসিয়েট নেতৃত্ব। উনি বলছিলেন যে স্বাধীনতার প্রেক্ষাপটটা, আমরা স্বাধীনতা লাভের ঠিক আগ মুহূর্তে কিভাবে সেই যে প্ল্যাটফর্ম
সব স্বাধীনতা সংগ্রামী যেখানে একসঙ্গে এসেছিলেন, যে কংগ্রেস নামক যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে কি হয়েছিল তখন, সেই সব আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে আরও একজন অতিথি আজকে জুড়ে যাওয়ার কথা, উনি এসে ওনার ব্যস্ততার জন্য উনি সেইমাত্র জুড়ে গেলেন। তিপ্রা মথার বিশিষ্ট নেতৃত্ব অ্যান্টনি দেববর্মা আমাদের সঙ্গে এসে জুড়েছেন। স্বাগত অ্যান্টনি বাবু আপনাকে। অ্যান্টনি বাবু, আমি আসছি আপনার কাছে। তার আগে অরুণবাবু যে একটা ব্যাখ্যা করছিলেন উনি স্বাধীনতার প্রেক্ষাপটে কংগ্রেস যে প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্ম অফ অ্যাকশন যেটা ছিল, তখন কংগ্রেস তখন দল ছিল না, সেই প্ল্যাটফর্মে কিভাবে যারা সশস্ত্র বিপ্লবী ছিলেন এবং যারা অহিংস বিপ্লবী ছিলেন, এবং সেই যে দুটো ধারা আমরা জানি স্বাধীনতা সংগ্রামে, সেই ধারাটা নিয়ে উনি ব্যাখ্যা করছিলেন। অরুণবাবু, ফলে আপোষকামীরা যারা গান্ধীবাদীদের নেতৃত্ব সুভাষচন্দ্রকে কংগ্রেসের নেতৃত্ব থেকে বিতরণ করার ষড়যন্ত্র করল এবং গোবিন্দবল্লভ পন্থের একটা প্রস্তাব আনলেন যে কংগ্রেসের যেই সভাপতি হোক, ওয়ার্কিং কমিটি ফর্ম করতে গেলে গান্ধীর পরামর্শ ছাড়া ওয়ার্কিং কমিটি ফর্ম করা যাবে না। আচ্ছা, সেই সময় যে তখন এই রেজলিউশন পাস হয়ে গেল এবং এই রেজলিউশন পাসের ক্ষেত্রে তখন আমাদের দেশের কমিউনিস্ট পার্টি, আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি সিপিআই ভোটদানে বিরত রইল এবং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিও ভোটদানে বিরত রইল। আচ্ছা, ফলে গান্ধীবাদীরা জয়লাভ করে গেল। সুভাষচন্দ্র ছিল অসুস্থ। ফলে সুভাষচন্দ্র যখন ওয়ার্কিং কমিটি ফর্ম করতে যাবে ত্রিপুরী কংগ্রেসে আবার সভাপতি নির্বাচিত হওয়ার পর, মহাত্মা গান্ধী তাকে কোনো সহযোগিতা করেন। আপনারা ইতিহাস জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর অনুরোধ করা সত্ত্বেও কংগ্রেস অচল হয়ে গেল, সুভাষচন্দ্রকে সহযোগিতা করল না, ওয়ার্কিং কমিটি ফর্ম করতে পারল না। বাধ্য হয়ে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করলেন। আমি এই প্রেক্ষাপটটা বললাম এই জন্য যে দেশের আমজনতার শোষণ মুক্তি ঘটার জন্য যেইভাবে আমাদের দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে এবং মেয়েরা স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান করেছে, তাদের স্বপ্ন ছিল ব্রিটিশ শাসনমুক্ত হলে আমাদের সমস্ত জীবনের সমস্ত দিক পূরণ হবে, শিক্ষা, দীক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, খাদ্য, আমাদের অন্তত দুবেলা খাওয়া পড়ার ব্যবস্থা হবে। এই বিষয়ে এই যে মানুষের অর্থনৈতিক শোষণ মুক্তি ঘটবে, এই উদ্দেশ্য নিয়েই সাধারণ ঘরের ছেলেমেয়েরা আত্মবলিদান করেছে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়ে, আমাদের দেশটা দ্বিখণ্ডিত হওয়ার পেছনে সবাই ছিল। আজকে যারা শাসন ক্ষমতায় আছে তারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণই করেনি এবং তারা বলছে যে এই স্বাধীনতা আন্দোলন সঠিক নয়। একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার কোনো স্লোগানই উঠল না। ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রকৃত স্বাধীনতা আন্দোলন নয়, তারা স্বাধীনতা আন্দোলন থেকে বিরত রইল। এবং সেই সময়ে এই দেশটাকে দ্বিভাগ করার জন্য একদিকে মুসলিম লীগ এবং সিপিআইও মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা বিভাজন হোক এটা সমর্থন করেছে। এই দেশ বিভক্তির সিপিআইও সমর্থন করেছে, মুসলিম লীগ এবং সিপিআই সমর্থন করেছে, সিএসএফ তখন করেছিল কিনা। হ্যাঁ, তখন এই কংগ্রেসও এই দাবি, এই দেশটাকে দ্বিভাগ করার যে দাবি কংগ্রেসও মেনে নিল, কিন্তু সুভাষচন্দ্র ছিল একমাত্র যে বিরোধী, না, দেশকে বিভাজন করা যাবে না। আমি দেশ বিভাগের ফলে অরুণবাবু আপনার কাছে আসবো আরেকবার। আমরা দেশ বিভাজনের কথা আপনি বলছেন, আমরা অ্যান্টনি বাবুকে পেয়েছি যেহেতু। অ্যান্টনি বাবু, যখন আমরা দেশের স্বাধীনতার কথা বলি, আমরা ফ্রিডম মুভমেন্টের কথা যখন বলি, যে কথাগুলো অরুণবাবু বলছিলেন কিছুটা আপনি শুনেছেন, সেটারই ব্যাখ্যা দিচ্ছিলেন উনি। দুটো ধারাকে বলা হয়, দুটো ধারার জন্য, একটা হচ্ছে অহিংস বিপ্লব হয়েছে এবং একটা হচ্ছে সশস্ত্র বিপ্লব যারা করেছিলেন। দুটো ধারা, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেন একদিকে, আরেকদিকে মহাত্মা গান্ধী বলেন। তো আমাদের এই যে স্বাধীনতা এসছে, তা কি কোনো একটা ধারার জন্য এসছে বলে আপনার মনে হয়, নাকি সমগ্র জাতির এবং সবাই মিলে যেসব স্বাধীনতা সংগ্রামীরা তখন করেছে, মানে আওয়াজ তুলেছিলেন, যেভাবেই হোক, যে যার ধারায় থাকুক না কেন, সবার জন্যই সেই স্বাধীনতাটা এসেছিল? I think at the outset, the particular 15 October, today, 15th August, that we are celebrating, I think this should not be taken into a political debate.
Because at the end of the day, today whether Congress, whether CPM, whether any other party or BJP, they are celebrating this Independence Day. It is not just because that this party has achieved or that party has achieved. No. I think the freedom struggle has been a very unique, and it is a struggle of the citizens of India altogether, including everyone. I don't think one party would have achieved the freedom. At that point of time, there is no questions as such arising that the parties, this party is fighting for the freedom, that party is not fighting for them. I don't think these issues are there at that point of time. Of course, we were not born at that point of time. But for me, what I see, I think when you requested me like to come and to share the Independent Day, so far what have we achieved? I think for me as a younger generation at this stage, I would like to emphasize more on the struggles that the Indian citizen went through, the pain that we went through, the kind of atrocity, the kind of suppressions, the kind of operations being done by the British. That is the questions, how this movement has started, how this movement has been suppressed. Now looking at the whole issue of the struggles, I think everyone has contributed. You name from A to Z, everyone has contributed. But those people who has been actually hanged to death, many of us have forgotten them. We have never highlighted their name. Now, of course, Mahatma Gandhi is someone who actually fought non-violence. He did not become the popular as because he fought the freedom of India. He became popular because of the non-violence movement. Because of that, I think today he has become the father of the nation. That is what. But there are so many, whether he talks about Subhash Chandra Bose or Netaji or so many others who have really laid their life for the cause of the land. So, but if we look at that, see, 1858 was the Indian movement, and that is where the Armed Force Special Power Act has been enforced against the movement in order to suppress the movement of India. So at that point of time, what does this Armed Forces Special Power Act means? It is basically, it means the black laws, where you can shoot aside. It gives you the black license, where you can shoot and kill. That was the the suppressions that the British has made. But looking at the the initial state when the British was aiming to conquer India, I think everyone of us should know what was the reasons why the British wanted to conquer India. I think British had actually conquered India is looking at, first is that resources, natural resources, so that they can become one of the richest country, or they can become one of the powerful country in the world. So I think, if I'm not mistaken, it was 1834 Macaulay who has addressed in the House of the British Parliament, saying that if we have to conquer India, and bring the resources to our country, then one thing we should remember, because I have traveled across the length and the breadth of India, but I have never found a single beggar. I have never found a slave or a laborer who is cleaning drain or who is doing so and so. Because the culture of India is so rich that you don't find anyone. That means India are very self-sufficient and very respected with a very rich culture. So they have targeted, if we at all have to conquer, then we have to break the backbone of Indian culture. So this is how they came, and they broke the Indian culture and started playing the divide and rule policy.
Okay, what Britishers have done, actually we know that. Yeah, but So today what we are talking Yeah. about is that the dream our freedom fighters had, yes, the dreams, they laid their lives for what? The country for which they laid their lives. Right. Did we get that country? yes. আমরা কি সেই ভারতবর্ষ Thank পেয়েছি? you. Thank you for this question. Actually, I'm coming to it. Okay. But if I directly come straight way to this answer, then the nation will not understand Right. the meaning. Now we have understood how the British have tortured the movement of India. Now the dream of freedom fighters is what? To my understanding is that I think they have dreamed that they wanted to make India unlike any other country, who can live with their identity, who can live with their own culture, who can take the decisions of their self, who can really develop in the way that they want. I think that is the aim and objective of the freedom fighter, who doesn't want the Indian citizen to suffer like the way that they have suffered. Now today, if India wanted to really have fulfilled that dream, I think India has failed to build and to keep that dreams of our freedom fighter. Okay. And that is where today the India is under crisis. Why? We said that India is a democratic country. We said that India is a secular country. But have we ever found any secular regimes which is being practiced by the Indian citizens, which is being practiced by the country itself, the policymakers? And I think that is where I see that the main concerns and the core of aim and objective of our freedom fighter has actually been disrespected because of not implementing or not practicing that culture. Why? See, today you are celebrating proudly Har Ghar, what you said? Har Ghar Tiranga. mein Tiranga. Tiranga. Now look at Manipur situations. Its own citizens are killing each other. People are crying of their life. But today we are celebrating. So, being as an Indian, being as a citizen of India, are we not concerned? Do we want to see India today, after 75 years of freedom, do we want to see India in this picture? That is fasting. Okay. Today the entire world is questioning to India. So where is the true holistic of democracy? Where is the true holistic of the secular regimes? Why today India is under this carpet? By now India could have gone far ahead and achieved, and India could have peaceful country compared to any other country. Okay, Mr. Deboma, what do you find? What do you think are the reasons behind this unrest, and why did India fail? See, According to you, why did India fail to the freedom fighters? I think India has failed because of ego problem, because of the jealousy, and because of the caste and the creed that they practice. Okay. Now we are totally against of Gandhi, because you said that it is a Gandhi family who always hold the power. This is one where they look into that. So that is their attitude. Secondly, you also see like, oh, this is a Congress party or this is a CPM party, that they are practicing of their own ideology. But my ideology, where I want to make this India as a Hindu country, this is what they foresee. So therefore, when your ideology is totally different of these freedom fighters, and you are only aiming of your self-interest, then that is where the crisis comes, and that is where you cannot develop your country. That's why by today, India could have reached far miles ahead, but today we are still
declining. Okay, you are talking about the Yes. current ruling party or the ruling Definitely, government. definitely. Okay, but they have been ruling for, India for the maybe for 16 to 17 years maximum. Yes. But for the 54 years, Congress-led government have ruled India Yes. with the support of other alliance party. I'll come to that question to you, Right, but in between, অরুণ বাবু, আমরা যে কথাগুলো বলছিলাম, আপনি এখন কথা হচ্ছে যে কতটুকু সার্থক হয়েছে, মানে এই যে স্বাধীনতা সংগ্রামীদের যে স্বপ্নটা ছিল সেটা কতটুকু সার্থক হয়েছে আপনার দৃষ্টিভঙ্গি? দেখুন, আপনাদের কাছে এটা পরিষ্কার যে আজকে কোন ভারতে আমরা বসবাস করছি। আজকে এই যে ৭৬ বছরে আমরা কোন ভারতে এসেছি, এটা কি সব সাধারণ মানুষের ভারত, না আদানি আম্বানির ভারত? আজকে দেশের অবস্থাটা করে হর ঘর তেরঙ্গা তো গেছে, হর ঘরে রোজগার নাই কেন? কোটি কোটি মানুষ বেকার কেন? তার ভবিষ্যৎ কি? আগামী দিন কি করবে, কি খাবে? কোটি কোটি মানুষের আজকের দিনে চিন্তা আগামী দিন কি খাবে। কোটি কোটি মানুষের চিন্তা তার ছেলেটার কি হবে ভবিষ্যৎ। আজকে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গেছে, সমস্ত কিছু দেখলে বেকার সমস্যা কোন জায়গায় গেছে। মানুষের স্বাস্থ্যের অবস্থাটা কি, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, মানুষ বেঁচে থাকবে কি না এই অবস্থা, মূল্যবৃদ্ধি কোন জায়গায়, মানুষের ক্রয় ক্ষমতা কোন জায়গায় গেছে। এবং সরকারি মতেই প্রায় ৮০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, ২০ টাকা পার হেড দৈনিক রোজগার। ৮০ কোটি মানুষের এই চেহারা, তো ভারতবর্ষের এই চেহারা হলো কেন? না, ভারতবর্ষের এই চেহারা হলো এই কারণে, দেশের স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য আমাদের দেশের শত শত ছেলে মেয়ে জীবন দিয়েছে, আত্মবলিদান দিয়েছে, কারণ আমাদের দেশের শোষণ মুক্তি ঘটবে, প্রকৃতপক্ষে অর্থনৈতিক শোষণ মুক্তি ঘটবে, বেঁচে থাকার অধিকার পাবে, কিছুই হয়নি। আস্তে আস্তে দেশটা একদম টোটালি দুই ভাগ হয়ে গেছে। একদিকে মানে ৯০% মানুষ, আর একদিকে কিছু কর্পোরেট হাউসের হাতে সমস্ত উৎপাদনের ক্ষমতা, মালিকানা তাদের হাতে। আচ্ছা, আর যে উৎপাদন, একটা দেশের অর্থনীতি হলো বেস, আর সুপারস্ট্রাকচার হলো রাজনীতিটা। অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে রাজনীতি, সংস্কৃতি, তার অন্যান্য জিনিসগুলি দাঁড়িয়ে আছে অর্থনীতির উপরে। তাহলে আমাদের দেশের অর্থনীতি হলো ধনতান্ত্রিক অর্থনীতি, তার বেশিরভাগ উৎপাদনের মালিকানা হয়েছে কর্পোরেট সংস্থার হাতে চলে গেছে। এখানে আমার একটা প্রশ্ন আছে আপনাদের। এই যে আপনি যেটা প্রথমেই নাম বললেন যে যাদের হাতে আজ দেশের বেশিরভাগ অর্থ চলে গেছে, এবং কারেন্ট রুলিং গভর্নমেন্টের কথা আপনারা বলছেন, এই মুহূর্তে আপনিও সেটাই হয়তো বলছেন যখনই কর্পোরেটের কথা বলছেন, কিন্তু কথা হচ্ছে যে সেই একই প্রশ্ন যেটা আমি অ্যান্টনি বাবুকে বলছিলাম, যে ওনারা ক্ষমতায়, তো দেশের স্বাধীনতা যদি আমি ৭৬ বছর ধরি, তাহলে ১৫ থেকে ১৬ বছর ওনারা ক্ষমতায় হয়তো ছিলেন, কিন্তু তার বাকি বেশিরভাগ সময়টা তো অন্য দলও ছিলেন। হ্যাঁ, কংগ্রেসে ফাউন্ডেশনটা করে গেছে। তাহলে দেশের ৭৬ বছর পরও দেশ কেন এই জায়গায় যে ৮০ কোটি লোকের ২০ টাকা দৈনিক রোজগার হবে? হ্যাঁ, সেটি তো বললাম যে কংগ্রেসের হাতে যে ক্ষমতা হতে, তার জন্য ইতিহাসটা বলার প্রয়োজন ছিল। কংগ্রেসের হাতে আপোষ সভার মাধ্যমে যখন ক্ষমতা হস্তান্তরিত হলো, অ্যাকচুয়ালি কংগ্রেসের পেছনে কে ছিল? ছিল আমাদের দেশের ধনীরা। আচ্ছা, আস্তে আস্তে তারা সমস্ত কিছু করায়ত্ত করলো। এই যে ন্যাশনালাইজেশন হলো, জনগণের টাকায় বিভিন্ন বেস ইন্ডাস্ট্রিগুলি আমাদের দেশে সরকার গড়ে তুলে সুবিধা দিল আমাদের দেশের কর্পোরেট সংস্থাগুলিকে, ধনীদের। তারা সেই সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আস্তে আস্তে উৎপাদনের সমস্ত ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ করতে শুরু করলো। আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে? ন্যাশনালাইজ সেক্টরগুলি পর্যন্ত তারা তাদের হাতে নিয়ে যাচ্ছে। কিচ্ছু এখন গভর্নমেন্টের হাতে নাই, সরকারের হাতে কিছুই নেই, এভরিথিং এখন কর্পোরেটের হাতে। ফলে আমাদের দেশে এই যে করোনা মহামারীর সময় মানুষের রোজগার নাই, এদের রোজগার বেড়ে চলছে। প্রতিদিনের রোজগার কত, আর সাধারণ মানুষের অবস্থানটা কোন জায়গায়? এইরকম ঘটলো কেন? এইটা শুরুই করেছিল কংগ্রেস। আচ্ছা, কংগ্রেস ক্ষমতায় থেকেই আমাদের দেশের ধনীদের সমস্ত সুযোগ সুবিধাগুলি করে দিয়েছে। 5 ইয়ার প্ল্যান, অ্যাকচুয়ালি 5 ইয়ার প্ল্যানের সুযোগটা কারে দিয়েছে? সাধারণ মানুষের কি হয়েছে? কিছুই হয়নি। Okay, Mr. Anthony, same thing. So, what you are saying about all these problems were created, is it only because of the current ruling government, or because 54 years Congress have been ruling the country? See, if you recall the 54 years and today's 54 years situation was different, and now is different, because at our childhood age
1 rupee is a big amount. But today, 1 lakh rupees is nothing. Yeah, 1,000 rupees is nothing. So if you compare of my father times and now, it is there, not different. Now you cannot go back and blame the. No, 54 years, isn't it a long time No, no. for reforming a country? That's what I'm saying. Okay. Looking at that. Now, 54 years, yes, definitely. But as I have said, India, truly, they don't look India to develop as a country. Now, the citizens of India wants that India should develop. But the leaders, they want that their party should develop. Okay. As our learned guest had shared, corporates. Now, let me tell you, those days, say 54 years, it is solely government is running all the departments. For example, BSNL. BSNL is run by the government, and whatever we are having the telephonic conversation, it's all BSNL connections. But today, you see that least important was given to BSNL, and it is being promoted like the others, Jio and others company. Why? That means you are actually supporting the corporates, then your self is degrading. Okay. You know, you are not improving your institutions. So that is where the lies goes. Now, of course, to develop any generations, it basically requires 25 years, then one generation to bring the change. Right. Now, 54 years, let us assume Two generations. 2 generations. In 2 generations, what could have you done? Now the question is, in 2 generations, it has taken time in order to bring the structure into a system. Now, when the structure has brought into a system, then there they found that there is a lot of obstacle. Acha. So a country can only develop when there is a peace and harmony. You can only change the country when there is peace and harmony. Now, look at Jammu and Kashmir. You always have a conflict there. Now look at Northeast. Northeast basically you don't have conflict like any others, like Kashmir. Northeast is basically conflict was there because the center doesn't want Northeast people to develop. Northeast is only wanted by the central government is in terms of natural resources. Okay. Now, looking at the centric as Delhi or anywhere, Bangalore or any metropolitan city that you call it, you have all the infrastructure. But whereas you don't have the resources there, you don't have the natural resources. Right. But where are the natural resources found? The natural resources are found in the northeast. Say for example, take Tripura as an example. Tripura, we are producing gas. We are producing gas. Now Assam producing oil, many other producing uranium, other countries and so on and so forth. Now you are having mega dams in the part of the northeast. Now all these power energies is used by whom? It's not used by the northeastern people. The mainland. We are surplus of energy. We are surplus of energy as a country, not only northeast, but as a country. But why today we have to pay the same amount of money where the other people are paying? But whereas the corporates and the company is looting us, then how can country develop in such a situation or in such a manner? Now, of course, Congress has brought, UPA has brought Look East policy. Now the Look East policy has been turned into Act East policy. What does the Act East policy mean? The Act East policy is nothing but it's a Vision 2020. Now what does this Vision 2020 says? It says that the free trade agreement and many
bilateral agreement will be there, and the connectivity of the Asian country will be there. Now, looking at that aspect, I remember in 2010 when the conclave was held in the Sukhan Academy, many other countries, their representative prime minister or commerce minister, they or the finance minister or the foreign minister, they have come. Now, I had questioned them. Now, if you are so much encouraging this corporate who is multi-millionaires, what will be the situation of the local tenders, entrepreneurs? local traders, or local, say, vegetable vendor? In a simple term, because you said the free trade agreement, that means tomorrow from some other country, China or Thailand or Malaysia, from anywhere, the bamboo shoot will come in a packet which is costing 10 rupees. Now you are getting into a fresh bamboo shoot which costs, say, 100 to 80 rupees. Now if that bamboo shoot comes, what will be the choice of the Tripura people? Definitely that 10 rupees will be. Yeah, they will go for the 10 rupees packaged item. Exactly. So who is going to ensure the local vegetable vendors? So when your local vegetable vendors are not being insured of their business and you are promoting the outsider, then there will be a disbalance. It will be a like, see, if your ecosystem is not balancing, then there is a problem. Why today there is a climate change? Because there is no balance anymore. Yeah. Okay. So therefore, what I am saying, now the entire resources are found in a northeast, and you are based on a northeast resources, you are going and telling to America, saying that India is going to become one of the powerful country. You are going and telling to Russia that we are going to become one of the powerful country. You are going and telling to the France that we are going to become one of the powerful country, and you are going and telling to German that we are going to be a powerful country. Now, the place where the resources are being stored, you are not giving any justice to the people. Then how are you going to address this issue, or how are you going to extract the the natural resources from that place? Now, for example, Uniform Civil Code. You are only talking of your own circle, but you are not looking out of your circle, where they are living totally differently, where it doesn't match with your culture, it doesn't match with your food system, it doesn't match with your, dressing. How are you going to address this issue? Large diversity. Exactly. So this diversity has to be accepted. Now today in Nagaland they have celebrated their Independence Day. Yesterday 14. Today they said it is a black day. Why? How can a country is having of different mindset and different attitude and different ideology? Why is the reason? Okay. So the reason why the country cannot develop is because you are playing like the British have played earlier. You are also playing the same divide and rule policy. Okay. You have implemented the same Armed Forces Special Power Act, which British has enforced in your movement. The same act is you are imposing like Kashmir, like in the northeast and some other part, which is a black law. Now, looking at that situation, how the country will progress. So there shouldn't be a discrimination. The freedom fighter, I really salute them. They don't look about the discrimination. They don't look about the caste system. They only look about the equality. And this is what our father of constitution has laid down. But this constitution is no longer being respected by the country now. Okay. It will be a country or the leaders of the country? If you say country, then the whole country is disrespecting the freedom fighters. The whole country, in the sense, one has to understand, it is the political leaders. Not a political, but it is the leaders who run the administration, Okay. who run the executive. Okay.
ওকে, That is one. থ্যাংক ইউ মিস্টার দেববর্মা। অরুণবাবু, একই ব্যাপারে আপনার একটু আলোকপাত চাইবো, অনুষ্ঠান একদম শেষ পর্বে চলে এসেছে, বলছি যে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলেন, এটা তো বড় বিষয়, বলার জায়গা না, এখন অনেক বিষয়, যেটা যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনে মানুষ লড়েছে, জীবন দিয়েছে, তার কোনো কিছুই ফুলফিল হয়নি। এখন মানুষের বেশিরভাগ মানুষের 90 থেকে 95% মানুষের কোনো স্বাধীনতা নাই, কোনো স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে রাজনৈতিক স্বাধীনতা থাকবে কোথায়? এখন সমস্যা হচ্ছে এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন বলছে যারা শাসক করা হচ্ছে, না, এখন যারা শাসক তারা হচ্ছে ম্যানেজার্স অফ দি কর্পোরেটস। যে শাসন ক্ষমতায় যেখানেই থাকুক না কেন, কংগ্রেস শুরু করেছিল, কংগ্রেসের নীতিগুলি আরো এক্সটেন্ডেড ফর্মে বিজেপি ইমপ্লিমেন্ট করতেছে। শিক্ষানীতি কংগ্রেসেরই নীতি, ইকোনমিক পলিসি কংগ্রেসেরই পলিসি, তারপরে মানে বেসরকারীকরণের নীতি কংগ্রেসেরই নীতি, আরো অ্যাগ্রেসিভ ফর্মে বিজেপি এগুলি ইমপ্লিমেন্ট করতেছে। যেটা আপনি প্রশ্ন করেছিলেন, 54 বছরের কংগ্রেস সাধারণ মানুষের জন্য কিছু করেনি, এই দেশের ধনী দেশে এত কিছু যা হয়েছে, তাহলে সেগুলো কংগ্রেস দায়ী। কংগ্রেসের আমলে আজকে সেকুলার বানাচ্ছে কংগ্রেসের আমলে কম দাঙ্গা হয়েছে? নেলি, গোহপুর থেকে শুরু করে শিখ দাঙ্গা থেকে কম দাঙ্গা হয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খুলে দেয়নি। ফলে কংগ্রেস এই ভিত্তিপ্রস্তরটাকে তৈরি করেছে। আজকে তারই সুযোগ নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, এবং বিজেপি আরো অ্যাগ্রেসিভ ফর্মে আজকে কর্পোরেটের স্বার্থ দেখতেছে, সাধারণ মানুষের স্বার্থকে বিসর্জন দিছে। আর তাহলে যে উদ্দেশ্য নিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে এত ছাত্র যুবক আত্মাহুতি দিয়েছে, তাতে কোনো আশাই সফল হয়নি, এবং পুরো স্বাধীনতা, তাহলে আমরা স্বাধীনতার স্বপ্ন সার্থকতা পাইনি, একদমই না। স্বাধীনতার সার্থকতা পাইনি। আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, আজকে ছাত্র যুবকদের সামনে ভবিষ্যৎটা কি? এমনকি শিক্ষার অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে। একটার পর একটা আইন করেছে। উনি বলেছেন যে কনস্টিটিউশন যে 1952-53 সালে যে কনস্টিটিউশন আমাদের দেশে তৈরি হয়েছিল, অ্যাকসেপ্টেড হয়েছে, তো কনস্টিটিউশন কত অ্যামেন্ডমেন্ট হয়েছে? প্রত্যেক বছর নতুন নতুন আইন করছে, আইন করে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আইন করছে মানুষের অধিকার দেওয়ার জন্য, অধিকারকে কেড়ে নেওয়ার জন্য। আপনারা যদি অ্যানালাইসিস করেন, প্রত্যেকটি আইন হলো সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য। ফর মি, I don't blame any other party. Party is nothing. Party is their party and their practice of their identity. Party means political parties. Yes, political party. But now, when you form as a government, you are no longer a party. Okay. Representative of people. Yes, representative of people. Say suppose if the Congress came into power, once they are in the government, they are the government of the people. Right. They are the government of the country, but they are not a Congress. Okay. That is different. Okay. My question now, what happened during their government time, what happened to others government time, that has to be questioned. Not questioning on this political party has done this political party has done that. No. Now, what is the reasons why this leader cannot carry out with a holistic process where they can really approach the people to actually exercise the freedom? Right. Now, the only reason is that because there is lots of obstacle. They only want the benefit of the political party to gain, but they are not looking for the common people's mandate. Hadn't been it they really look at the common people mandate, then country could have progress. Okay, thank you so much, That Mr. is where Debarma. the difference. Thank you so much. We are running short of time. Thank you so much. ধন্যবাদ অরুণবাবু আপনাকেও আজ সময় দেওয়ার জন্য। যদিও এটা খুব বিশাল একটি বিষয়, আর এটা এই এত কম সময়ের মধ্যে আলোচনা করার ব্যাপার নয়। তবে আজকে আমরা দর্শক বন্ধুরা স্বাধীনতা দিবসের 77তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় তিপ্রামথা লিডার অ্যান্টনি দেববর্মা এবং এসোসিয়াই নেতৃত্ব লিডার অরুণ ভৌমিককে সঙ্গে পেয়েছিলাম। আমরা জানার চেষ্টা করছিলাম ওনাদের কাছ থেকে, ওনাদের পার্সপেক্টিভ থেকে, যে স্বাধীনতার স্বপ্ন সার্থকতা পেয়েছে কিনা। ওনাদের দুজনের কথাতেই আমরা যা বুঝলাম যে না, সম্পূর্ণভাবে তো সার্থকতা পায়নি। দেশ যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা হয়তো চেয়েছিলেন, যেটা ইতিহাসে বর্ণিত আছে, এবং যেভাবে ওনারা আত্মবলিদান দিয়েছিলেন, সেই আত্মবলিদানের ফলে আজকের ভারত যেভাবে হয়তো রয়েছে, ওনারা হয়তো সেভাবে স্বপ্ন দেখেননি ওনাদের কথা অনুযায়ী। আগামী দিন কি হবে, দেশ এগিয়ে যাক, সেটা অবশ্যই আমরাও চাই, কিন্তু
দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, রাজ্য কিভাবে এগিয়ে যাচ্ছে, কোন দিকে কি হচ্ছে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে কি কি অনুষ্ঠান হয়েছে, পাশাপাশি স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশকে আরও স্বাধীন করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিভাবে হচ্ছে, সেই সব দিকে আমরা নজর রাখছি। তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।